আসসালামু আলাইকুম। আপনাদেরকে যেমনটা জানানো হয়েছিল যে কিছুক্ষণ পরে লাইভে আসা হবে। তো আপনাদের যেটা আগেই বলা ছিল গতকালকেই, আপনারা আপনাদের এলাকায় যদি কেউ ফোনে আমি বিভিন্ন মানুষের সাথে ফোনে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ফোনে আসলে সেভাবে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি আপনাদের এলাকায় কারোর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পেরে থাকেন, সেই তথ্যগুলো আপনাদের কাছ থেকে জানবো, যে কারণে আমি আমার লাইভে আপনাদেরকে আহ, যুক্ত করার চেষ্টা করব। আপনাদের অনুরোধ যে মানে এখানে অন্য কোনো বাড়তি কথাবার্তা না বলে যদি কারো কাছে কোনো তথ্য থাকে, কারণ সোশ্যাল মিডিয়াতে এখন সবাই আহ, এই বিষয়টার আপডেট জানার জন্য অপেক্ষা করছে। এরই মধ্যে সরকার মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনারা দেখেছেন সময় টিভিকে তারা মাঠে নামিয়েছে। কোনো টেলিভিশনকে ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে না, কিন্তু সরকার নিজস্ব গাড়িতে করে তাদের এই ইন্টারনেট ব্যবস্থা করে দিয়েছে গুজব ছড়ানোর জন্য। অতএব এইটুকু আপনাদের খুব মানে সূক্ষ্মভাবে বুঝতে হবে যে সময় টিভি ইন্টারনেট পেয়েছে সরকারের কারণে। সো সরকার তাদেরকে দিয়ে যা বলাচ্ছে তারা সেটাই বলবে, এটাতে বিভ্রান্ত হবার কিছু নাই। ইন্ডিয়া টুডে কিছুক্ষণ আগে তাদের সেই সংবাদটা সরিয়ে নিয়েছে। সেখানে তারা বলেছে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে অজ্ঞাত স্থানে, যেটা আমি গতকালকে বলেছিলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কি পালিয়ে যায় নাই সেটা বড় জিনিস না। আমি এই ইন্ডিয়ার সবচাইতে বড় পছন্দ, ফার্স্ট চয়েস হচ্ছে আওয়ামী লীগ। তারা এনিহাও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সর্বশেষ চেষ্টা করে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশকে যারা ভালোবাসে, বিএনপি জামাত সহ সাধারণ মানুষ, তারা আজকে বদ্ধপরিকর যে এই সরকারকে ক্ষমতায় রাখা যাবে না। সেটার জন্য যা যা করা দরকার তা তা তারা করছে। আপনাদের মনে করার কোনো কারণ নাই আমরা কিছু শুনছি না বলে কিছুই হচ্ছে না, অনেক কিছুই হচ্ছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে যে যেইখানে যে পরিস্থিতিতে যেভাবে আছেন, যার যার জায়গা থেকে শেষে যার যা করণীয় সেটা করে যাবেন। যদি কিছু না পারেন, আপনার বাড়ির সামনে দিয়ে দেখছেন যে আন্দোলনকারীরা যাচ্ছে, তাদেরকে কিছু খাবার প্যাকেটে করে দিয়ে দিবেন, এটাই আপনার জন্য অনেক কিছু। অতএব দেশে অনেক কিছু হচ্ছে। আল্লাহ যদি চান তাহলে অবশ্যই যে কোনো সময় আহ, চূড়ান্ত সুসংবাদ যেটা সেটা আপনারা শুনতে পারেন। তারা চেষ্টা করেছে আদালতের রায় দিয়ে তারপরে শিক্ষার্থীদেরকে ঘরে ফিরিয়ে নিতে, আন্দোলনকারীদেরকে ঘরে ফেরাতে। শুধু এইটুক জিনিস চিন্তা করেন যে সরকার আদালতকে কতটা নগ্নভাবে তারপর হস্তক্ষেপ করে। এই গত কয়েকদিন আগে তারা বলেছে যে আদালতের এখতিয়ার এটা, এখানে সরকারের নির্বাহী বিভাগের কোনো কিছু করার এখতিয়ার নাই। তাহলে হঠাৎ করে তারা কিভাবে আজকে রায় দিয়ে দিল? কিভাবে রাতের আধারে তারপরে আদালত বসিয়ে তারা এসব সিদ্ধান্ত নিতে পারে? অতএব আদালত যে রায়টা দিয়েছে সেটার জন্য আবার আন্দোলন হতে পারে, কারণ আদালত যে রায় দিয়েছে হঠাৎ করে তাদের পরামর্শে, তার মানে আদালত তাদের কথায় পরিচালিত হয়, যেই কারণে আদালতের বিরুদ্ধে আবারও আন্দোলন শুরু হইতে পারে। সো এই দেশে কোনো কিছুই আজকে নিরাপদ না। একজন সিনেমার নায়ক নায়িকা যারা আছে তাদেরকেও যদি বলি, তারা যদি তাদের অধিকার ফিরিয়ে পেতে চায় তাহলে তাদেরকেও এই শেখ হাসিনাকে সরাতে হবে, কারণ তাদের কারণেই আজকে আপনাদের এই চলচ্চিত্র জগৎ ধ্বংস হয়েছে। প্রতিটা সেক্টরকে ধ্বংস করার জন্য এই শেখ হাসিনার সরকার দায়ী। অতএব তাদেরকে সরাতে হবে। আন্দোলনে এখন দফা একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনাকে সরাইতে হবে। সো আমি আপনাদেরকে আহ, আরেকটা জিনিস বলে আমি কয়েকজনকে অ্যাড করার চেষ্টা করব। আমরা আধা ঘন্টা মতো লাইভে থাকবো। আহ, আশা করি এর মধ্যে আমরা সাধারণ মানুষের কাছ থেকে অনেক খবর তথ্য জানতে পারবো। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন অনেকগুলো গণমাধ্যম, হাতে গোনা কয়েকটা, অনেকগুলো বলা ঠিক না, মানব জমিন, বিবিসি, তারপর নতুন করে সময় টিভিকে তারা লেলিয়ে দিয়েছে। এর মধ্যে মানব জমিনটা হচ্ছে সবচাইতে বিশ্বাসযোগ্য। আপনারা মানব জমিন পেজটা ফলো করবেন, মানব জমিন কি খবর আপডেট দেয় সেটার উপরে আপনারা ভরসা করবেন। এর বাইরে অন্য কাউকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিবিসিও
সেই ভারতীয়দের নিয়ন্ত্রিত, ভারত থেকে বসে বসে তারা নানান ধরনের খবর টবর দিচ্ছে। তারাও ওই সরকার দ্বারা মানে খুব মনে হবে নিরপেক্ষ হয়ে কাজ করছে, কিন্তু সূক্ষ্মভাবে আপনার মাথায় কি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে সেটা আমরাও জানি না। অতএব বিবিসিকেও আমি এই মুহূর্তে বিশ্বাসযোগ্য মনে করছি না। একমাত্র মানব জমিন আপনারা ফলো করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ওকে, আমরা বাকি আলোচনাগুলো পরে করব। আমি আমার যে ফেসবুক ইউটিউবের যে লিংক লাইভে আপনাদের কানেক্ট হবার জন্য, সেইখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই লিংকে প্রবেশ করে তারপরে আমার সাথে যুক্ত হতে পারবেন। আমরা চেষ্টা করব অন্তত গোটা দর্শককে আমাদের সাথে সংযুক্ত করার জন্য। এই সময়ের ভেতরে যারা, আপনারা জানেন যে এখানে প্রবেশ করাটা আসলে খুবই, কারণ একই সাথে কয়েকশো মানুষ চেষ্টা করতে থাকে, কয়েক হাজার মানুষ চেষ্টা করতে থাকে। সো খুবই কঠিন। এরই মধ্যে যুক্ত হয়েছেন আমাদের বেশ কয়েকজন। আমরা প্রথমে মিশন ভাইকে দিয়ে শুরু করতে চাই। জি, মিশন ভাই শুনছেন আমাকে? জি, শুনছি। আচ্ছা, জি বলুন, কি অবস্থা, আন্দোলনের ব্যাপারে কি তথ্য আছে, বা এমন কোনো বিষয় আছে কিনা যেটা বলবেন আন্দোলনকারী বা আমাদের দেশের জন্য কাজে আসবে? প্রথমত আপনাকে ধন্যবাদ যে এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে আপনি লাইভের আয়োজন করছেন, এটা খুব দরকার ছিল। সেই সঙ্গে আপনার দর্শক শ্রোতা ভাই বোন সবাইকে সালাম জানাই। আমিও যদি ড্রাইভ করছি, দেখে আমি গাড়িটা একটু পার্ক করে কয়েকটা কথা শেয়ার করি। আসলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা আমাদের সবার কাছেই সুস্পষ্ট যে কি হচ্ছে, কি হইতে যাচ্ছে। খুব যে নতুন করে কিছু নতুন কথা বলবো ব্যাপারটা এমন না। অনেক কথাই ইতোমধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা নিশ্চিতভাবেই তাদের ভূমিকা পালন করার চেষ্টা করছেন, যেটা প্রথমেই আপনি বললেন। তো আমি শুধু একটা বিষয় শেয়ার করব, যেহেতু আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করি। আজকে যে আন্দোলনটা হচ্ছে, যদি কোনো কারণে কোনোভাবে এই আন্দোলনটা তার লক্ষ্যে পৌঁছতে না পারে, এই রক্ত পিপাসু পিচাসিনীকে সরাইতে না পারে, তবে আমি নিশ্চিত করে একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের প্রত্যেকের জীবনকে, তাদের পরিবারকে একদম তছনছ করে দেবে এবং দুনিয়া থেকেই জাহান্নামের একটা দৃশ্য শেখ হাসিনা দেখাই দেবে। এবং এই যে যত ঘটনা ঘটতেছে, আজকে পুলিশ দিয়ে আওয়ামী লীগের লোকজন যেই বর্বরতা চালাইছে, এটা সবকিছুর দায়ভার এটা বিরোধী দলের উপর, জামাত বিএনপির উপর চাপিয়ে দিয়ে তাদের জীবনকেও নাস্তানাবুদ করে দেবে। এমনকি সাধারণ মানুষ আজকে যারা আছে, এই সাধারণ মানুষ এরাও একটা চরম অন্ধকারে নিপতিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দেশের অর্থনীতি চরমভাবে ভেঙে পড়বে, দুর্ভিক্ষ দেখা দেবে এবং একটা অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ। সো এরকম একটা চরম ক্রান্তিকালে আমরা অবস্থান করছি। সুতরাং এই মুহূর্তে দেশে কি আমাদের, কারোর সাথে আপনার যোগাযোগ হয়েছে বা কোনো তথ্য বলতে পারবেন দেশের আমি অবস্থা? কিছু কথাবার্তা বলছি কারো সঙ্গে, এবং আমি সর্বশেষ যে খবরটা জানছি সেটা হচ্ছে যেখানে জমায়েত হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করার চেষ্টা করা হচ্ছে এবং হেলিকপ্টার থেকে ইতোমধ্যে গুলি করে বেশ কিছু মানুষকে হত্যাও করা হয়েছে। আচ্ছা, এটাই তথ্য। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, যেহেতু আপনার এই প্রোগ্রামটা অনেকেই দেখেন, অপরাধীরাও দেখেন, এই যে গুটি কয়েক যে সুবিধাভোগী, যে পাচারটা যারা আছে, যাদের হুকুম আজকে পুলিশরা তামিল করতেছে, আমাদের অতীতের সেই ফেরাউন নমরুদ বা ওই যে মুসলিনী হিটলার, এদের দিকে তাকাইতে হবে না। আমরা যদি একেবারে নিকট অতীতেও দেখি, বেনজিরের চাইতে বড় চাটুকার কেউ ছিল না। আজকে শেখ হাসিনাকে এই পর্যায়ে নিয়ে আসছে, যে মূল ভূমিকা পালন করছে অন্যতম বেনজির, তার কি অবস্থা, আজিজের কি অবস্থা, আসাদুজ্জামানের কি অবস্থা, অন্যান্য দুর্নীতিবাজদের কি অবস্থা। সুতরাং আজকে যারা মনে করছেন যে এই শেখ হাসিনা বিশেষ সুবিধা পাওয়ার জন্য জনগণের উপর অত্যাচার করতেছেন, দেশকে এমন একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, যে আপনারা সাংঘাতিক রকম ভুল করতেছেন।
আজকে দেশের স্বার্থে আপনাদের ক্ষান্ত হওয়া দরকার, এবং পুলিশ, বিডিআর, আর্মি এবং সব বাহিনীতে অধিকাংশ মানুষ দেশপ্রেমী, তারা ভালো মানুষ। আপনাদেরকে বলবো যে এই পিচাসদের হুকুম আপনারা শুনবেন না, আপনারা জনগণের কাতারে চলে আসুন এবং এক দফা দাবি, এখন আর কোনো কোটার মধ্যে সীমাবদ্ধ নয়, সরকার সর্বোচ্চ পর্যায়ে নাটক করবে, সরকার নানাভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, এতগুলা প্রাণ ঝরছে, সুতরাং এখন আর কোনো কোটা না, এখন হচ্ছে দেশকে সংস্কার করতে হবে এবং এক এটা আপনি দফার মধ্যে থাকতে হবে, শেখ আমাদের হাসিনা। প্রত্যেকের জায়গা থেকে আমাদের ভূমিকা রাখতে হবে। জি, মুক্তিকামী জনতা ভাই, আপনি। জি, আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, ওয়ালাইকুম সালাম। আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আজকে প্রায় 10-12 বছর ধরে আপনাকে আমি চিনি, কিন্তু কোনোদিন যুক্ত হইনি, আজকে যুক্ত হলাম। আমরা সবাই মুক্তিকামী জনতা, এই জন্যই আমাদের মুক্তির দরকার, আমাদের গণতন্ত্রে ফিরিয়ে আনার দরকার। আজকে যে কোটা নামক বিষের বড়ি, এটা এখন আর দেশের জনগণ খাবে না। কেন খাবে না? এই কোটা নামের বিষের বড়ি ওই দিনই খাইতো যেদিন শহীদের বুকে গুলি চালানো হয়েছে, তারপর থেকে এই কোটা নামের বিষের বড়ি আর কেউ খাবে না। এখন কোর্ট থেকে যে রায় আসুক, সেটা দেশের সাধারণ ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত বোকা না, সেটা মেনে নিবে। আর আমরা যারা প্রবাসে আছি, আমাদের সর্বোচ্চ সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি ইলিয়াস ভাই, যে আমাদের যারা ছোট ভাই ব্রাদার আছে, তারা যেন মাঠ থেকে সরে না যায়। এখন আপনাকে ওই সময় টিভিকে যে বিবিটিভি হিসেবে ব্যবহার করতেছে, এটাও পরিষ্কার। আর ওই আমাদের যে আইনমন্ত্রী, তার নাম আনিসুল হক, সে কিন্তু এখন এই ভারতের কয়েকটা মিডিয়া আছে, সেখানে গিয়ে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা যারা প্রবাসী আছি, আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেল বহুত প্রচলিত একটা চ্যানেল, যা অনেক মানুষ দেখে, লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে বলতে চাই, এই প্রোপাগান্ডা কেউ যেন কান না দেয় ইলিয়াস ভাই। সেই বিষয়ে আপনিও একটু বলবেন। আমরা এখন মুক্তির আশায় আছি, আমাদের মুক্তি হবে ইনশাআল্লাহ। শুধু আমাদের এই প্রোপাগান্ডা কান দিলে চলবে না। দেখেন, আপনি বিটিভি কে জ্বালিয়ে দেওয়ার পরে কিন্তু এখন সময় টিভিকে ব্যবহার করতেছে। অবশ্যই প্রবাসী যারা আছি, এই সময় টিভিকে হ্যাশট্যাগ দিয়ে বয়কট করে তাদের একবার মানে এই চ্যানেল জানি, মানে আমরা কোনো খবরই জানি না দেখি। কারণ এখানে দেখলে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মন মানসিকতা তৈরি হতে পারে, এক ধরনের বিভ্রান্ত তারা কিন্তু অলরেডি ছড়াইতেছে। অতএব এতটুকু ভাই, আপনার সময় নষ্ট করলাম, ধন্যবাদ ইলিয়াস ভাই। আমিও সেটাই বলেছি শুরুতে। শ্রাবণ চৌধুরী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আসসালামু আলাইকুম। আমি কুয়েত থেকে। আসলে আমি আপনার মাধ্যমে এখানে আমার দর্শক ভাই, আমার তো আমার যারা আছে সবাইকে আমি একটা বিষয় অবগত করতে চাই। আমি বললাম জব করি, এইমাত্র job করি। সবার কাছে সুখবর হচ্ছে, আজকে বাংলাদেশ থেকে 2 জন প্রতিমন্ত্রী সহ সচিবের 7 জন সচিব, 2 জন প্রতিমন্ত্রী এবং ছাত্রলীগ যুবলীগের টোটাল 17 জনের একটি সদস্য বাংলাদেশ বিমান উড়ালপন্থী বিমানে আজকে কুয়েত টাইম 10টা 35 মিনিটে কুয়েতে এসেছেন। তারপরে এখন পর্যন্ত কুয়েতে অবস্থান করতেছেন তারা ট্রানজিটে। কিছু লোক চলে যাচ্ছে টার্কিশে, তুর্কি এয়ারলাইন্সে, আর কিছু লোক জার্মানে চলে যাচ্ছে লুফথানসা ফ্লাইটে। লুফথানসা ফ্লাইটটি কুয়েত থেকে যাবে 9টা 15 মিনিটে। তারা এখন কুয়েতে অবস্থান করতেছে এয়ারপোর্টে, আপনার ট্রানজিট লাঞ্চে। সো এতটুকু বললাম, তার মানে এতে বোঝা যাচ্ছে আপনার এই তথ্যের যদি কোনো সোর্স থাকে, সেটা কি বলা যাবে, যদি বলা যায়? আমি সোর্স বলতে কি, আমি নিজে জব করি কুয়েত এয়ারলাইন্স, আমি নিজে জব করি ট্রানজিট সেকশন, আমি জব করি, আমি নিজে জব করি, আমি এই মাত্র ডিউটি থেকে আসছি আমি। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে তো আপনার কাছে এই তথ্য থাকারই কথা। জি, ওরা ফালাইতেছে, এতে বোঝা যাচ্ছে তারা ফালাচ্ছে। তারা বলতেছে তারা টুরিস্ট রাখতেছে। 2-3 জনকে জিজ্ঞেস করলাম ছাত্রলীগ যুবলীগের, তারা বলতেছে তারা এমনিতে প্রায় সময় টুরিস্টে যায়, তো এখন টুরিস্ট যাচ্ছে। আসলে তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা টুরিস্ট। পরিচিত মুখের ভেতরে সেখানে কারা কারা ছিল, এরকম কি কেউ কেউ ছিল? পরিচিত মুখ বলতে এখানে একজন আছে বর্তমানে ঢাকা দক্ষিণের ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডের যুবলীগের একজন শাহ আলম। উনি প্রায় সময় আসে। উনি এখন যেভাবে আসতে ভাবসাব দেখলাম, তো ওনার আসলে টুরিস্টে যাওয়ার কথা না, উনি এখন পিস হওয়ার জন্য সম্ভবত
উনি টার্কিশ যেতেছেন, টার্কিশ থেকে সাইফাস যাওয়ার সম্ভাবনা আর কি। ওনার কাছে আর বোর্ডিং পাস আরো 2টা আছে দেখলাম। তো উনি টার্কিশ এয়ারলাইন্সে যাইতেছে, টার্কিশ থেকে আমার আমার ধারণা উনি সাইপ্রাসে বা গ্রিসে কোথাও ঢুকবে, এমন ধারণা আর কি, ফিক্স হওয়ার জন্য। তো আচ্ছা আচ্ছা অতএব এখানে বোঝা যাচ্ছে ওনারা পালাচ্ছে, দেশ ছেড়ে পালাচ্ছে অনেকেই। তো এখানে আসলে ঘাবড়ানোর কোনো ইয়া নেই, আতঙ্কিত হওয়ার কোনো ইয়া নেই। আন্দোলন যেভাবে চলতেছে, আমার মনে হয় আন্দোলন আরেকটু যদি স্ট্রংলি দাঁড়াইতে পারে, 2-1 দিনের ভিতরে বাকিরাও পালিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা যাক, আপনি আমার মনে হয় যেহেতু বাইরে আছেন আপনার তো এগুলো প্রচার করার সুযোগ আছে। আহ, আমি জানি না আপনি কোনো ভিডিও বা স্টিল ছবি টবি কোনো কিছু নিয়েছেন কিনা। নেক্সট যদি নাকি এরকম যেখানে বিভিন্ন দেশে আমাদের এয়ারপোর্টে অনেকেই কাজ করেন, যদি কোথাও এরকম দেখেন তাদেরকে সেগুলো ভিডিও করার জন্য অনুরোধ করছি, এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে আমার মনে হয় আরো বিশ্বাসযোগ্য হবে বিষয়গুলো। যাই হোক, আবু জাফর ভাই, মালয়েশিয়া, বলেন। আবু জাফর ভাই, আপনার এখানে অনেক সাউন্ড, আমার মনে হয় আপনাকে রাখতে পারবো কিনা আমি জানি না। মারুফ মারুফ কাজী ভাই, বলেন। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই। সালাম, জি। আমি আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত জামাত, বিএনপি এবং কি যতগুলা ছোটখাটো দল আছে সবাইকে আপনার একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে শুধু এটাই যে আপনারা এই আন্দোলনের জন্য আগে হোক পরে হোক যে কোনো সময় আপনাদেরকে গ্রেপ্তার করা হবে। অলরেডি সিলেটে এবং কি ঢাকাতে আপনার জামায়াতের এবং বিএনপির আপনার প্রায় 60-70 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। তো এটা চলমান থাকবো, কিন্তু আপনারা পিছপা না হয়ে আপনারা এটা কন্টিনিউ রাখেন। দেখেন আপনারা এই যে আপনাদের নেতাদেরকে গ্রেপ্তার করার ইস্যু নিয়ে আপনারা রাস্তায় নামেন, আপনারা ভিন্ন ভিন্ন ভাবে রাস্তায় নামেন, ছাত্রদের সাথে নামেন। এখন এখান থেকে যদি পিছপা হয় তাহলে আর কখনো আমার মনে হয় না যে এই সরকারের মাধ্যমে আন্দোলন করা বা একটা পরিবর্তন আনা এটা কখনো সম্ভব হবে না। আমি আপনার মাধ্যমে এই কথাটা সমস্ত বাংলাদেশের জনগণকে আমি এটা জানাইতে চাইতেছি, যদি এখান থেকে যদি আমরা যদি ছিটকে পড়ি দেশে আর কখনো পরিবর্তন আনা সম্ভব না। আর সেনাবাহিনীর একটা জিনিস এখন মাথায় রাখার দরকার যে 57 জন অফিসার মারছে 2009 সালের আপনার 25-26 ফেব্রুয়ারিতে, এখন পর্যন্ত কোনো বিচার পায় নাই। ওই সেনাবাহিনীর অফিসার গুলার ফ্যামিলি যারা পিলখানায় হত্যা হয়েছে, সব সেনাবাহিনীর অফিসারের ফ্যামিলিদেরকে আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনার আবেদন জানাচ্ছি যে সবাই ওই সেনাবাহিনীর অফিসারদের মানে ফটো নিয়ে আপনারা সবাই রাস্তায় নামেন এবং কি পরিচয় দেন, আমি ওই অফিসারের ছেলে সন্তান, আমি ওই অফিসারের স্ত্রী। আপনারা দয়া করে এই দেশকে আর রসাতলে নিয়েন না। আপনার সেনাবাহিনী বর্তমানে দেখছি ড্রোন দিয়া আপনার এগুলা সমস্ত আন্দোলনকারীদেরকে ড্রোন দিয়া পর্যবেক্ষণ করে এটা পুলিশকে হস্তান্তর করে। আর এই লজ্জার বিষয় সেনাবাহিনী কিভাবে বেসামরিক একটা বাহিনীর আন্ডারে কিভাবে আপনার এই রাস্তায় নামে, মানে এটা একটা লজ্জাজনক ভাই, এটা আর সহ্য করতে পারতেছি না। না, সেনাবাহিনী আমার আমার বিশ্বাস সেটা বুঝছে এবং সেনাবাহিনী সেভাবে কাজ করে। ফয়সাল ভাই, আপনি আনমিউট করে বলুন। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, শুনতে পাচ্ছেন? জি জি জি। আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আমরা তো যেহেতু প্রবাসে থাকি, আমাদের তো অনেক সময় অনেক কিছু করতে চাও পারি না, সময় দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক। তো আমাদের কিন্তু প্রবাসীদের একটা কাজ করা উচিত। আমরা এই মুহূর্তে মাসের শেষের দিকে সবাই কিন্তু স্যালারি পাওয়ার দিকে, তো আমরা বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকাটা না পাঠাই। কারণ আমার তো কোনো পেজও নাই বা কোনো চ্যানেলও নাই যে আমি বলবো। আপনার যেহেতু আপনি একজন ফেমাস মানুষ ভাই, আপনার চ্যানেল আছে, এই চ্যানেলের মাধ্যমে সবাই জানলো আর কি যে প্রবাস থেকে কেউ যাতে ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠায়, রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু মাঝখানে যেহেতু উনি তুলেছেন ফয়সাল ভাই, আমি সবার কাছে, প্রবাসে যে যেখানে আছেন সবার কাছে, এই পরিস্থিতি কতদিন চলবে সেটাও আমরা জানি না, কিন্তু এটা স্বাভাবিক হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ যেই শিক্ষার্থীরা
2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিল, সেই আন্দোলন শেষ হয়েছে, কোর্ট থেকে যে রায় হয়েছে সেগুলো সবই আপনারা জানেন, কিন্তু তারপরেও কিন্তু তাদের কোনো চাকরি হয়নি, তারা কিন্তু আজও পর্যন্ত ধুঁকছে। যাই হোক, আলী ভাই আপনি আপনি বলুন। জি আসসালামু আলাইকুম ইলাজ ভাই, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। যাক, অনেকদিন পর আপনার সাথে কথা বলতে পারতাছি, খুব ভালো লাগতেছে। যেটা হইলো স্যার, আমি যারা এই ছাত্র আন্দোলন কইরা যারা ছাত্র বা ছাত্রীরা যারা জীবন দিয়েছে, আমি প্রবাসী পক্ষ থেকে ওই সব ছাত্র ছাত্রীদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান এবং বীর হিসেবে ঘোষণা করছি। আমি জানি না সবাই একমত হবেন কিনা, আহ আমি ঘোষণা করলাম। আর আমরা যে প্রতিবাদী স্যার প্রতিবাদী উঠছি, এটা আপনাদেরকে দেখে যেমন মাহমুদুর স্যার, আপনার অনেক স্যার তাদের চ্যানেল থেকে বা তাদের যে দেশের জন্য যে বলিষ্ঠ কণ্ঠ আপনারা তুলে ধরছেন জাতির জন্য, সেজন্য আমরা প্রাউড ফিল করি। আমিও দেশে ছিলাম, আমি প্রবাসী, বর্তমানে সিঙ্গাপুরে আছি। যে এই 28 অক্টোবর আমি জীবন দেওয়ার জন্য মাঠে ছিলাম। তখন আমি জানি যে যখন সঠিককে নেতৃত্ব দেয়, তখন মানুষ মৃত্যুরে ভয় করে না, মানে নিজের জীবনকে তুচ্ছ মরতে দেশের জন্য। এখন আমি 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 বলবো যারা নেতৃত্ব দিতেছে তারা সঠিকভাবে যেভাবে হোক, তারা সঠিক নেতৃত্ব দেয় জাতিকে আজ্ঞা নেওয়ার জন্য, বা ছাত্রদের যাই যেখান থেকে দেয়, সেজন্য আমি একটা আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ, যে নেতৃত্বে যাবে ভুল না করে, সেটা যে কোনো নেতৃত্ব থেকে। ঠিক আছে স্যার? সানি আহমেদ ভাই, আপনাদের দেশে যদি কারো কথা হয়ে থাকে সেটা একটু জানায়েন আমাদেরকে। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে হ্যাঁ দেশে একটা কথা হইছে, সেটা সকালবেলা সিঙ্গাপুর একজন আসছে, মানে সকালবেলা কোনো সমস্যা হয় নাই, যেহেতু সকালবেলা জানেন ওই সময় ঘুম থেকে উঠে কিছুক্ষণ আগে আসলে দিলেন, সকালবেলা কোনো গঞ্জাম হয় না। এয়ারপোর্টের দিকে সম্ভবত আমার বিআই বললো যে আমি কিছুক্ষণ তার সাথে দেখা করে আসছি, যে সকালবেলা কোনো গঞ্জাম হয় নাই। হয়তো বা সকাল দেখা মানে ভোর দেখা হয়তো গঞ্জাম হয় নাই, হয়তো কিছুক্ষণ পর হতে পারে কিনা সেটা নিউজটা এখন পাই নাই। আর জানেন তো মানে আমরা কই ফেমিলির সাথে কথা বলতে পারি না, সব কিছু বদ্ধ আছে। আচ্ছা জি সানি ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আশা করি। আপনাকে প্রায় 10 বছর যাবত দেখি আমরা প্রবাস থেকে। আমি এখনো ইউরোপে আছি, পর্তুগাল আছি। যে কথা বলার জন্য আপনার সাথে অ্যাড হয়েছি আমরা, আমি একটা কথা বলতে চাচ্ছি আপনার মাধ্যমে, যারা প্রবাসী আছে তাদের সমস্ত ফ্যামিলিকে যে বলে দেওয়া হয় এই আন্দোলন কোনোভাবে শিক্ষার্থীরা যেন অফ না করে, বন্ধ না করে। যত ক্ষয়ক্ষতি হবে, যারা মৃত্যুবরণ করছে এবং ক্ষয়ক্ষতি হবে, আমরা ছাত্র দলের যারা আছি এখানে, আমরা বলছি তাদের ফ্যামিলিগুলোকে আমরা যত পারি দেখব। আমাদের এই আন্দোলনের পক্ষ থেকে আমরা অনেক কিছু শেয়ার করতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যোগাযোগ করতে পারতেছি নেতাদের সাথে। তো আমার উপরে অনেক অ্যাট্রাকশন অলরেডি চলে আসছে, যে আমার আইডি নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, এখানে আওয়ামী লীগের অনেক লোক আছে। তো এইগুলাকে আমি কোনো পরোয়া করি না। আমার দেশের মানুষের যে অবস্থা দেখে আমার আজকে 4 দিন যাবত আমি ঘুমাইতে পারি না, আমি রীতিমতো অসুস্থ হয়ে গেছি। তো আমি যতটুকু পারতেছি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার চেষ্টা করতেছি। আজকে একটা নিউজ দেখছি, নিজুম মজুমদার কুত্তার বাচ্চা, সরি দুঃখিত, ও একটা ছবি পোস্ট করছে শেখ হাসিনার সাথে কিছু 3-4টা কর্নেল একসাথে, এর মধ্যে ইন্ডিয়ার দেখলাম স্পেসিফিক ভাবে। তো জানি না এটা কি হচ্ছে, দেশটা কোথায় যাচ্ছে। শোনেন, এগুলি এই যে সময় টেলিভিশন এবং কিছু পত্রিকা আছে যেমন ইত্তেফাক, তারপর এরকম কয়েকটা আওয়ামী লীগের খুব পত্রিকা আছে, এগুলোতে যেসব ছবি টবি যা পোস্ট করবে এটার জাস্ট অপোজিটটা চিন্তা করবেন। হ্যাঁ, কারণ সময় টিভিকে তারা নিজেদের ওই তাদের যে বিটিআরসির যে ইটি আছে, যত প্রযুক্তি আছে সেসব ব্যবহার করে তারপরে তারা তাদেরকে লাইভ টাইপ করতে দিচ্ছে, ভিডিও আপলোড করতে দিচ্ছে, আইনমন্ত্রীকে তাদের স্টুডিওতে নিয়ে তারপরে বক্তব্য দিচ্ছে। তো ওইদিকে যাওয়ার দরকার নেই, তো গণভবনে যায় শেখ হাসিনার বক্তব্য নেন, তাহলে তো আমরা বুঝতে পারি যে সবকিছু স্বাভাবিক আছে এবং শেখ হাসিনা পলায় নাই, এখনো দেশে আছে। আমাদের তো তাহলে আর গুজব ছড়ানোর দরকার নেই। আপনারা বলেন যে আমরা হচ্ছে গিয়া গুজব ছড়াই, আমরা যা বলি সব মিথ্যা কথা কই, আপনি যা বলেন সেটাই সত্য কথা। যদি তাই হয় তাহলে আমরা মনে করি আওয়ামী লীগই সত্যি কথা বলে। তো আমরা প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে এখন ভাষণ শুনতে চাই, বলুক তিনি আমাদের যে দেশের অবস্থা কি, তিনি কোথায় আছেন, কি অবস্থা। যাই হোক, আপনি যেটা বলছিলেন যে প্রবাসীদের রেমিটেন্সের বিষয়টা, প্রবাসীদের একটা টাকা রেমিটেন্স কেউ দেশে পাঠাবেন না, এবং এই পরিস্থিতি যে কদিনই চলুক, যদি খুব না পারতে বাবা মায়ের ওষুধ টষুধ কেনার, এর বাইরে খাবারের টাকা পয়সা এখন তারা যেভাবেও কষ্ট করে দেশে ধার দেনা করে যেভাবে চলুক।
এখন এই মুহূর্তে কেউ রেমিটেন্স পাঠাবে না তাকে। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আমরা তো পাঠাবোই না, কিন্তু এদের তো আওয়ামী লীগের তো জন্মটাই প্রপাগান্ডার ভিতরে। এদের যে লোকগুলা আওয়ামী লীগের যে গুটি কয়েক লোক আছে দেশের বাইরে, তারার কাজই হয়েছে প্রপাগান্ডা ছড়ানো, কারণ তাদের অস্তিত্ব নাই দেশে। ছাত্রলীগরা তো খুঁজেই পাওয়া যায় না। ওদের হওয়ার কারণ আছে, ধরেন আপনাকে কিন্তু এই জিনিসটা সাইকোলজি বুঝতে হবে যে 1971 সালে যেমন আমার বাবা একজন রাজাকার ছিলেন, আমিও কিন্তু রাজাকার ছিলাম, আমার বাবার সাথে আমিও রাজাকার ছিলাম। আমি পাকিস্তানিদের পক্ষে যুদ্ধ করেছি 1971 সালে। তো এখন আমি নিজে দেখেছি ভাই, আমি নিজে দেখেছি আমার এলাকায় যারা আওয়ামী লীগ করে ওদের মাদেরকে আমি, আমার বাবা, আমার দাদাও ছিল সাথে, আমরা ধরে ধরে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসতাম। এই পাকিস্তান ক্যাম্পে কিন্তু ওদের পয়দা হুয়া। এখন ওদের তো পয়দাটা ওইখানে ভাই, এখন ওদের পয়দায় যেহেতু অবৈধভাবে, সো আপনাকে বুঝতে হবে যে ওরা কখনো সোজাভাবে চলবে না। এখানেও আছে আওয়ামী লীগের লোকজন, এখানে কয়েকটা আছে, এতে লজ্জা শরম মানসিকতা মন মানে সুস্থ না এরা। এরা সুস্থ ভাই, এরা নিজেরাই তো বলে এদের জন্ম রাজপথে, এরা তো জন্ম রাস্তায়, এদের জন্মটাই রাস্তায়, রাজপথে না ক্যাম্পে। আমি সাক্ষী ভাই, আমি 71 দেখি। ভাই লাস্ট কথা হচ্ছে যারা প্রবাসে আছেন দয়া করে সবার ফ্যামিলিকে বলুন। কিন্তু একটা জিনিস ভাই, শাকিল সানি ভাই সরি একটু ইন্টারাপ্ট করি, একটা জিনিস মাথায় রাখেন, আপনি আমাকে চিনতেন, আপনাকে কি আমি বলে তারপরে লাইভে ঢুকাইছি? এই যে আমার পরে এখানে নুরুল ইসলাম ভাই, শাকিল ভাই দুইজন আছে, আমি আপনাদেরকে বলে লাইভে ঢুকাইছি, আমি কিন্তু র্যান্ডমলি এখানে ঢুকাচ্ছি ভাই। আজকে 10 বছর পর আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস এইখানে যতজন ঢুকবে, আসতে পারে দুই একটা ওই পাকিস্তান ক্যাম্পে রেখে আসছিলাম, ওগুলি দুই একটা আসতে পারে, কিন্তু দেখেন আমি কিন্তু নির্দ্বিধায় কথা বলছি, আপনিও কথা বলছেন, সবাই ভাই একই মনের। কারণ ওদের যে অসুস্থ মানসিকতা, ওই ধরনের লোক আপনি বেশি পাবেন না, ওদের সংখ্যা কিন্তু খুবই হাতে গোনা। কিন্তু সমস্যা হলো আপনার রুমে যদি, আপনি প্রবাসে আছেন, যদি ব্যাচেলর থাকেন, আপনার রুমে যদি একটা আওয়ামী লীগ থাকে, ওরে আপনি সবাই মিলে বুঝাইতে পারবেন না, ও যেটা বুঝে ওইটাই ও বুঝে, এটা হলো সমস্যাটা। তো ওই যে বললাম যে জন্মটা ওইখানে, তো এটা আমার দাদা বাবা আমাদের আসলে সমস্যা, আমরা এটা এটা ওদের জেনেটিক প্রবলেম হয়ে গেছে, আসছে তো সব ক্যাম্পে থেকে, এদেরকে পরিবর্তন আপনি শেষ করেন, তারপরে আমরা নুরুল ইসলাম ভাইয়ের কাছে যাব। জি, আরেকটা কথা, লাস্ট কথা হচ্ছে যারা আমরা প্রবাসী ভাই আছি, সবাই আপনাদের ফ্যামিলিকে যেভাবে ডিরেক্ট নাম্বারে কল দিয়ে বলবেন, ছাত্র আন্দোলনের সময় কেউ যদি সাহায্য চায়, পানি চায়, যাই চায়, দয়া করে সবাই যাতে সাপোর্ট করে, একসাথে থাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। নুরুল ইসলাম ভাই যার শেষ আসসালাম বের হয়ে গেলে ভালো হয়। জি আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি। আসলে আমাদের এই লাইভ বা এখনকার ভিডিওগুলো সবাই আমাদের দেশের তো কেউ দেখতেছে না, তো আমাদের একটা গুরু দায়িত্ব হচ্ছে যার যার জায়গা থেকে আমরা বাংলাদেশে যতজনকে পারি কল দিয়ে আমরা কিছু আপডেট দেই। যেমন আমি একটু 1 মিনিট একটু বলি, আমি 34তম বিসিএস দুর্নীতির একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সমন্বয়ক ছিলাম আমি। তো আমার তখন আমার উপর অনেক কিছু হয়েছে, যাই হোক এখন আমি দেশের বাইরে চলে আসছি। তো প্রথমবার বিসিএস এর দুর্নীতি নিয়ে আমি প্রথম সোচ্চার হই, এবং শাহবাগ তখনকার সময় অনেক নিউজ হয়েছে আমাকে নিয়ে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে, আমি যেটা করতেছি লাস্ট 4-5 দিন যাবত, সেটা হচ্ছে যে আমি যত জনকে পারতেছি ফোন দিচ্ছি, এবং অনেকে আমাকে ফোন দিয়ে আপডেট জানতে চাচ্ছে। বাংলাদেশে যারা আছে তারা কিন্তু কিচ্ছু জানতেছে না, আমরা বাইরে থেকে যতটুকু জানি, যতটুকু বুঝতে পারতেছি, ওরা ঘর থেকে ঘর বন্দি, অনেকে যারা আছে বাইরে আন্দোলনে আসছে, শুধু তার যে এরিয়াটুকু ওইটুকুই জানে। তো আমাদের দায়িত্ব হচ্ছে কি এখন, মানে মেইন তো এখানে যারা আছেন, যারা শুনবেন পরবর্তী সময়ে, যারা প্রবাসী আছেন, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বাংলাদেশে 5 জন করে হলেও কল করে বলেন আন্দোলনকে চালিয়ে যেতে। একটাই কাজ, এখন আমরা যত আলোচনা করি না কেন, কোনো আলোচনায় তারা শুনতে পারতেছে না, বিকজ অফ নেটওয়ার্ক নাই। সো আমাদের কাজ হচ্ছে ফোনে কল যাচ্ছে, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ আছে, টেলস নামে একটা থার্ড পার্টি অ্যাপস আছে, এটাতে খুব ভালো কথা বলা যায়। আমি কথা বলতেছি, কন্টিনিউয়াসলি কথা বলতেছি, এবং প্রতিদিন মিনিমাম 5-7 জনের সাথে কথা বলতেছি। আমার অনেক স্টুডেন্ট আছে, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলতেছি, এবং যতটুকু আপডেট আমার কাছে আছে, যতটুকু আপডেট আমি পাচ্ছি, সেই আপডেটটুকু দেওয়ার চেষ্টা করতেছি। এবং এটা আমাদের কাজ হলো এখন একটাই, আর আসলে এত আলোচনা বা এত কিছু আমরা কিছুই করে কিছু তাদের কাজ পর্যন্ত পৌঁছাইতে পারতেছি না যারা আন্দোলনকারী। সুতরাং আমাদেরকে ফোন করে এটা করতে হবে। আরেকটা বিষয়, জি, এটাই হলো এখন একমাত্র দায়িত্ব,
আমি যতটুকু মনে করি। জি বলেন শাকিল ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ইলিয়াস ভাই, আমি জাপান থেকে বলছি। হ্যাঁ, আজকে গলাতে একটু সমস্যা, কারণ আজকে আমরা জাপানে বাংলাদেশ এম্বাসিতে গেছিলাম একটু স্লোগান করার জন্য। তো ওখান থেকে যতটুকু তথ্য পেলাম, ম্যাক্সিমাম মানুষই বলতেছে যে বাংলাদেশের মানুষকে একটা ধারণা থাকতে হবে যে আমি আন্দোলন করে কি পেলাম কি পেলাম না, এটা হবে না, এটা মাথায় রাখতে পারবো না, নিলেই ভালো। কারণ অনেকে আছে যে আমি যদি আন্দোলন করি মুনাফা নিবে আরেকজনে, এগুলো চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। দেশটা আমাদের সবার, সবাইকে তার নিজস্ব জায়গা থেকে আন্দোলনে জড়িয়ে পড়তে হবে, তাহলে আমাদের যে বাংলাদেশের মানুষের যে সুফলটা তা পাবে ইনশাল্লাহ। তো জাপানের মানুষ আজকে যারা বাঙালি আসছিলেন, এরা খুব স্বতঃস্ফূর্ত ভাবে এই বাংলাদেশ এম্বাসিতে এর মধ্যে জাপানেও খুব ভালো, এত বড় বাংলাদেশিরা আজকে প্রচুর বাংলাদেশি মহিলা বাচ্চা তারা সহকারে এই জাপান এম্বাসি বাংলাদেশের এম্বাসিতে আওয়াজ তুলছেন। এবং ওখান থেকে আরেকটা তথ্য পাইলাম, হ্যাঁ এটা সত্যতা কতটুকু আমি জানি না, এটা আপনাকে বলি, যে হেলিকপ্টারে যে ফায়ার করে কয়েকজনে বলছে এটা নাকি র্যাঞ্চে স্নাইপার আনছে, স্নাইপার শুট করার জন্য হেলিকপ্টার থেকে। এটা সত্যটা কতটুকু এটা আমি জানি না, তো এটা আপনার অভিজ্ঞ মানুষ বুঝবেন। তাদের কাছে স্নাইপার তো আছেই, তারা তো মানে এটা দিয়ে মানে মিছিলে গুলি করছে হেলিকপ্টার থেকে। তো যাই হোক, ইলিয়াস ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা আন্দোলনে আছি, দেশটা যেন মুক্ত হয়, আল্লাহ কাছে সে দোয়া করি। আপনি একজন অবিসাংবাদিত সাংবাদিক, আপনার সাথে কথা বলে খুব ভালো। জি, আসসালামু আলাইকুম ভাই। আপনি আসলে অনেক বড় একজন প্রেরণা আমাদের জন্য, বুঝছেন। আসলে সত্য কিভাবে বলতে হয় আর সত্যের সামনে কিভাবে বুক খুলা দাঁড়াইতে হয়, অনেক কিছু আপনার কাছ থেকে আমরা শিখি। তো ভাই, দেশের বর্তমান যা পরিস্থিতি চলতেছে এটা তো সকলেরই জানা। আমার এই জাতির জন্য ভাই আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই। অনেকে হয়তো বা ভাবতেছে যে মানুষ মারা যাবে, বা অনেকেরই অনেক জায়গায় বলতেছে হাসিনা নাকি অনেক গোলাল লাশ পড়ে গেল, সে যাবে না। তো জাতিকে এটা বলতে চাই, আসলে আমাদের ইতিহাসের অনেক আগে থেকে, যেমন ধর্ম থেকেও যদি দেখি, তখনও নিরীহ জাতির উপর দুষ্ট লোকের আক্রমণ করছে। যখন তারা মারা শিখছে তখনই কিন্তু বিজয় হয়েছে। এটা হিন্দু ধর্ম দেখেন, খ্রিস্টান ধর্ম দেখেন, মুসলমান ধর্ম দেখেন, লাশ হওয়ার থেকে যখন লাশ ফেলা শুরু করছে তখনই ওই জাতি বিজয় হয়েছে। ইভেন আমাদের বাংলাদেশের ইতিহাসেও ভাই 52 থেকে 71 পর্যন্ত 20 বছর সময় লাগছে, এর মধ্যে কিন্তু লাশ ফেলে নাই। যখন 71-এ যে মানুষ লাশ ফেলা শুরু করছে, তারপর দেশটা স্বাধীন হয়েছে। ইভেন এর পরে যতগুলা আন্দোলন আমরা দেখছি ইতিহাস থেকে জানি, ওই একই ঘটনা হয়। লাশ যদি এই জনগণের থেকে পড়ে, তাহলে ওই শকুন রাইসা জুলুম চালায় যাবে, আর যখন জনগণ লাশ ফেলা শুরু করবে তখন এই শকুনের বিতাড়িত হবে। তো আমি মনে করি ভাই, একজন ভালো মানুষ, একজন জ্ঞানী মানুষ আর একজন ভদ্র মানুষ বাঁচিয়ে রাখার জন্য তার জন্য যদি 10টা লাশ পড়ে যায়, এ জাতির কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা ভালো মানুষ যদি পড়ে যায়, তাহলে অনেক ক্ষতি হয়ে যায়। তো এটা নিয়ে যেন মানুষ যেন ভয় না পায় যে আমরা কি করব, কোন দিকে যাব। তো আমি মনে করি এটা আমাদের ইতিহাসে, মানুষের ইতিহাসে এইভাবে চলে আসছে যে আমাদের আর কোনো রাস্তা নাই। আসলে দুনিয়াটা এইভাবে আপনারা ভেবে দেখেন, হয় আপনি মরবেন, না হয় আপনি মারবেন। আপনি যতদিন পর্যন্ত না মারবেন ততদিন পর্যন্ত আপনাকে মরতে হবে। আজকে যে ভাইরাসকে যেভাবে গুলি খাইছে বুকের মধ্যে, বুকটা ছিঁড়ে যায় ভাই। আসলে আমরা দূর থেকে কিছু করতে পারি না, কিছুই করতে পারি না আমরা। আজকে যদি দেশে থাকতাম, হয়তো বা একটা বুলেট হইলো আমাদের বুকের উপর দিয়ে যাওয়া, সেই ভাইদেরকে রক্ষা করতে পারতাম। এরা তো আমাদের জন্যই ভাই লড়তেছে। জি, দোয়া করেন আমার মনে হয় আপাতত। টিপু ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আমি সিলেটি, I may not have best accent. আমার অবজারভেশন লাস্ট ফিউ ডেজ, হাসিনা আপনার পদত্যাগ করবে না, ও মাসাকার করবে, বেসিক্যালি গণহত্যা করে। ওর জন্য মানে আপনি একটা স্টুডেন্ট, নাথিং, জাস্ট নাম্বারস। Before she goes, probably she will
ও অনেক মানুষকে হত্যা করবে, এইটা তার that's the way she already met আপনার মানে তার মেন্টালিটি লাইক দিস। কিন্তু আমি বুঝি ইয়েস আমরা প্রবাসী থেকে অনেক কিছু বলতে পারি, বাট যারা অনসাইট মানে যারা নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে, ওদের জন্য কতটুকু ডিফিকাল্ট এটা আসলে এক্সপ্লেইন করা অনেক হার্ড। আমরা এখানে বসে অনেক কিছু বলতে পারি, মোটিভেশন স্পিচ দিতে পারি, লাইক তারেক রহমান ও বসে বসে মোটিভেশনাল স্পিচ দিচ্ছে, বাট এই ক্রাঞ্চ টাইম যদি তারেক রহমান একজন সঠিক লিডারশিপ রোল পার্টিসিপেট করে, ও নিয়মে বাংলাদেশে এখন যাওয়া উচিত ছিল। ডাজন্ট ম্যাটার আমি আমার ডেথ সেন্টেন্স হাসিনা দিয়ে দিছে, বাট ওর মেরুদণ্ড ঠিক করতে হবে, লিড ফ্রম দ্য ফ্রন্ট। যদি দিস ইজ দ্য মুখ্যম সময়, এই সময়ে যদি আমরা উইন করতে পারি না দিস মাফিয়া রেজিম, আর কোনোদিন পারবো না। দিস দ্য বেস্ট অপশন উই হ্যাভ। আর রাজনৈতিক দলগুলো ওরা বোঝা যায় লাইক ওরা গা বাঁচিয়ে চলতেছে এট দ্য মোমেন্ট, ওরা কোনো লাইক হার্ডকোর অ্যাকশন নিতেছে না। এটা এই যে স্টুডেন্ট গুলা এগুলা 2018 তারা অল সড়ক নিরাপদ সড়ক আন্দোলন করছে, ওরা অনেক ম্যাচিউর হয়েছে। দিস টাইম তারা অনেক পাকাপোক্ত, দাওয়ে তারা কথা বলতেছে। এটা আপনার আপনাকে থিঙ্ক করতে হবে ওরা কি বলতেছে। এগুলা আপনার আসে নাই উইদিন 1 day or 2 day। ওদের ভিতরে যে খুব ছিল লাস্ট 5 বছর, এইগুলা চলে আসছে লাস্ট 6 বছর। না ওই যে 3 ছেলে আছে ওদের কোনো খবর নাই এট দ্য মোমেন্ট। অনলি নাহিদ তারা ছেড়ে দিয়েছে টুডে, বাট অবভিয়াসলি তাকে এমন ভাবে নির্যাতন করছে, সে নিডস টু কাম ব্যাক। বাট যদি নাহিদ ফ্রন্ট লাইন থেকে আবার আসে আর নেতৃত্ব দেয়, that's gonna be like do or die। বাংলাদেশের এখন আর শর্ট করে ফেলবো, বাংলাদেশের এখন আর পিছিয়ে তাকিয়ে থাকার সময় নাই। এখন আপনার do or die, that's the way it should be। জি জাহিদ ভাই। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আপনি আমাকে করছেন, আমি একজন রাজাকার হয়ে গর্বিত ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। তো জি আমরা সবাই রাজাকার ভাই। জি 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 আমরা খুবই আমরা রাজাকার। জি জাদু মিয়া রাজাকার, আমরা সবাই রাজাকার এখন। তো ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছি, এই ভাইয়ের আগে আরেকজন যে বলতেছিল, আমি আপনার মাধ্যমে যেটা বলতে চাচ্ছি, আমাদের বর্ডার এলাকায় যত মানুষ আছে, যেমন সিলেট, চট্টগ্রাম, অন্যান্য যারা ওই যে ইন্ডিয়ার বর্ডার পাশে, তারা কিন্তু এক টাইপের একটা সিম থাকে ইন্ডিয়া থেকে, ওইখানে কিন্তু কানেক্ট করা যায়। তারা যদি একটু সবাই যারা এই প্রবাসীতে আছে ওই এলাকার, তারা যদি একটু ফোন দিয়ে কথা বলে, আপনার এখান থেকে যারা আমরা যারা মেসেজ দিচ্ছি বা আপনারা যারা দিচ্ছেন, এগুলা যদি তারা পৌঁছায় দেয় ওইখানে, আমার মনে হয় এটা থেকে আর একটু শক্ত আন্দোলন করতে পারবে। আর একটা হলো ভাইয়া, শেখ হাসিনা কিন্তু আপনি খেয়াল করবেন অনেকদিন আগে বলছিল যে আমারে বেশি চাতায় দিলে একদম সবকিছু বন্ধ করে বসায় রাখুন। তো এগুলা তো এখন ফুটতেছে, তাই না? এইগুলাই তো সে করতেছে। তো ও যতদিন পর্যন্ত না যাবে দেশ কখনোই শান্ত হবে না। আর এখন যেমন মূলায় ঝুলায় রাখছে, আজকে যেমন ওই যে কি আইনের কি দিছে 93% বা কি, এগুলো হলো মূলা ঝুলানো, ওইগুলাতে থামাইতে চাচ্ছে। বাট আমি আর যে আর্মি গুলো আছে, পিনাকি দাদার ভিডিওতে দেখলাম, সেটা আর্মি যেখানে আর কি দিচ্ছে, যেখানে দেখতেছে যে ছাত্ররা এখানে একসাথে হয়ে আছে, ওরা একটা মেসেজ দিচ্ছে উপর থেকে, কিন্তু র্যাব বা পুলিশ ওরা কিন্তু গুলি করতেছে। তো আমরা চাই আপনিও একটু এগুলা দিকে একটু দেখবেন, যে যারা যারা আর্মিরা এগুলা করতেছে, আমরা আমাদের এই নজরগুলো দেখা উচিত, নজর দেওয়া উচিত। ভাইয়া বেশি কথা বলতে পারতেছি না, সরি, আমি জবে আছি। জি ভাই, আসসালামু আলাইকুম। রানা ভাই কিছু বলবেন? জি আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই। জি বলেন। অনেকদিন পর আপনার সবাই একটু সংক্ষেপে বলার চেষ্টা করেন। জি আচ্ছা ভাই, সংক্ষেপে আমি কিছু টকশো গুলাতে দেখছি আর্মির সাবেক অফিসার গুলা এসা আর্মির পক্ষে কথা বলছে, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে আর্মি আপনার পুলিশদের সাহায্য করতেছে, অন্যান্য বাহিনীদেরকে সাহায্য করতেছে আপনার ফ্লাইট এর মাধ্যমে। আর একটা হচ্ছে জি
হ্যালো জি জি ভাই, আমি ভাটা যে তারেক রহমান ওনার কি দায়িত্ব এসি রুমে বসে আপনার সুন্দর ভদ্রভাবে একটা ব্রিফিং করে দেওয়া, তাকে এখন দায়িত্ব ময়দানে এসে জনগণের সামনে আন্দোলনের জন্য তার নেতা সবাই গ্রেফতার হচ্ছে, কিন্তু ঘরে সবাইকে ঘরে গ্রেফতার করা হচ্ছে। সে লন্ডনে বইটা আরাম মাসুদ ভাই, আপনার কথা মানে ইকো হচ্ছে, আপনার কথা কিছু শুনছি না আমরা, বাট আমি যতটুকু বুঝতে পেরেছি যে আপনি বিএনপির নেতাদেরকে এসি রুম থেকে বেরিয়ে আসতে বলেছেন, সেইটুকু বুঝলাম। আমি আপনার ইয়েটা একেবারে মোহাম্মদ সাখাওয়াত ভাই। আসসালামু আলাইকুম ভাই। কি খবর আছে ভাই, বলেন আপনার। কেমন আছেন আপনি? এই তো ভাই, আসলে আমি বলতে চাচ্ছিলাম কি, এখন বর্তমানে সিচুয়েশন অনুযায়ী অনেকে পোস্ট দিচ্ছে, বা আমার বন্ধু বান্ধব অনেককে দেখলাম যে তারা এখন বলতেছে যে ছাত্র আন্দোলনে যে এখন রায় তারা মেনে নিলেই তো হয়। হ্যাঁ, এবং কি তারা বলতেছে যে এখন ছাত্রলীগের যে মানুষগুলো মারা গেল, এখন এইগুলো দায়ভার কারা নেবে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন ছাত্রলীগ আগে প্রথম হামলা করলো, তাদেরকে নির্যাতন করলো, অত্যাচার করলো, এখন তারা উল্টো বলতেছে এখন তাদের দায়ভার কারা নেবে? এখন এই বিষয়টা ইহুদিদের মতো হয়ে গেল না? যেমন ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করার পর, হ্যাঁ, গত 30 বছর অত্যাচার করার পর যখন 7ই অক্টোবর হামাস গাজাতে আক্রমণ করলো বা ইসরায়েলের বিপক্ষে একটা অবস্থান নিল, তখন বলল কি যে এখন হামাস আমাদের উপর আক্রমণ করাতে আমরা বিপক্ষভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলছি। এখন ছাত্রলীগ বা আওয়ামী লীগের কথাগুলো অনেকটা ইহুদিদের মতো হয়ে গেল না? ওরা সবসময় তো এটা ওদের আম্মুর আপনার অভ্যাস নাকি, অভ্যাসটা ওরা ইমরান ভাই জি বলেন। দেশে কথা হয়েছে কারোর সাথে? হ্যাঁ, দেশে তেমন কথা হয় নাই, আমার বন্ধু বান্ধবের সাথে কয়েকজনের কথা হয়েছে। তো ওরা আমাদের এলাকাতে শান্তশিষ্ট সবকিছু, এখন যা হচ্ছে ঢাকাতে আশেপাশে এলাকাতে। ইমরান ভাই আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ভালো একটা নিউজ পাচ্ছি। এই যে কারণে মোস্টলি যারা আমরা প্রবাসী আছি সবাই আমরা বাংলাদেশে যারা আছে, যারা মাঠে আছে, তাদের চেয়ে বেশি আমরা জানি মনে হচ্ছে এই মুহূর্তে, কারণ বাংলাদেশে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন। যারা আন্দোলন করতেছে তারা শুধু মাঠের খবরেই যাচ্ছে, অন্যান্য জেলা অন্যান্য ডিস্ট্রিক্টে কি হচ্ছে খুব কমই জানতেছে। তো এর আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা জয়ের দ্বার প্রান্তে আছি। খুব শীঘ্রই বাংলাদেশ স্বাধীন হবে একটা স্বৈরাচার থেকে। আর ইলিয়াস ভাই, আমি মোস্টলি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি। মোস্টলি সকল আপনার গালফ কান্ট্রি যে সমস্ত প্রবাসীরা আছে সবার উদ্দেশ্যে করে আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই ভাই, আপনি জানেন অনেকগুলো ভিডিও ক্লিপ হয়তো আপনিও দেখেছেন যে গত 2 দিন ধরে আপনার গালফ কান্ট্রিতে সৌদি আরবের বিভিন্ন জায়গায়, সৌদি আরবে একটা সিটিতে না কয়েকটা সিটিতে, জুবাইলে হয়েছে, হাফারবাতেন হয়েছে, কয়েকটা জায়গাতে, তারপরে যে আপনার দুবাইতে হয়েছে, কাতারে, ওমানে, যে ধরনের আমরা যে আন্দোলন বাংলাদেশি স্টাইলে যে আমরা রাস্তায় নেমে একসাথে জড়ো হয়ে আন্দোলন একটা মিছিলের মতো করে স্লোগান দিচ্ছি একসাথে হয়ে জড়ো হয়ে, এটা জানি না আমরা প্রবাসীরা সবাই গালফ কান্ট্রিতে এরা জানি কিনা, এটা একটা খুব একটা খারাপের দিকে মোড় নিছে। ইলিয়াস ভাই, আপনাকে বলতে চাচ্ছি এটা, যে যারা প্রবাসে আছে গালফ কান্ট্রিতে একসাথে আপনার কাজ বন্ধ করা না, একসাথে জড়ো হয়ে কোনো একটা স্লোগান দেওয়া, 4 জন একসাথে হওয়া যায় না, এটা এই গালফ কান্ট্রির আইনের পরিপন্থী। তো আমাদের সকল প্রবাসী ভাইদের একটাই কাজ থাকতে পারে এখানে, একটাই, যে এখন দেখেন যারা মাঠে আছে বাংলাদেশে থেকে ওদের সাথে লড়ে যাচ্ছে, ওরা তো মেন যোদ্ধা, আর এরপরে যদি আমরা সবচেয়ে বড় যোদ্ধা থাকে সেটা হচ্ছে প্রবাসীরা। আমরা এতটুকু করতে পারি যে আমরা একজন আরেকজনের সাথে কথা বলে একজন আরেকজনকে জানাই, আমি 10 জনকে চিনি, আমি 10 জনকে বলি, আবার ওই 10 জনকে বলে দিই, চেনের মতো হতে পারে যে ভাই তুমি আবার 10 জনকে বলো যে আমরা আগামী 1 মাস আমরা বাংলাদেশের রেমিটেন্স পাঠাবো না। এর চেয়ে বড় তো আন্দোলন কিছু হতে পারে না, এর চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আমরা যদি করতে পারি, আমি চেইন, আমি দেখা গেছে আমি 50 জনকে জানি,
আমি 50 জনকে বললাম, এখন বলার চেষ্টা করতেছি, ওকে আবার বলতেছি তুই আরেকজনকে বল, ওকে আবার বলতেছি তুই আরেকজনকে বল, এইভাবে হচ্ছে কি। তো এইভাবে ছড়া যেতে পারে। হ্যাঁ, আমরা এর চেয়ে বড় তো আমরা এর চেয়ে বড় কিছু করতে পারি না। গালফ কান্ট্রিতে যারা আছে তাদেরকে আবারও সতর্ক করতেছি, ভাই কখন আপনার একসাথ হয়ে এই যে ধরনের মিটিং দিচ্ছে, আপনি জানেন কিনা ইলিয়াস ভাই, অনেকে আপনাকে গ্রেফতার করা হয়েছে দুবাই থেকে, সৌদি থেকে, এবং এদের গ্রেফতার করা মিন্স কি, এদেরকে এখন জেলে পুরে দিচ্ছে, 1 সপ্তাহ 10 দিন রাখবে জেলে, দেন বাংলাদেশে পাঠিয়ে দিবে। এটা আইনের পরিপন্থী গালফ কান্ট্রিতে। আপনার ইউরোপ আমেরিকা ডিফারেন্ট, আমরা একটুকু করতে পারি। যেমন এমদাদুল হক ভাই। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ ট্রাই করছি, আমি অফিসে আছি, তারপরেও বলতেছি। আমার প্রথমত কথা হলো ভাইয়া, দেশের খবর তো আমি কথা বলেছিলাম, ওখান থেকে ফোন দেওয়ার জন্য বলছিলাম। ওখান থেকে ফোন দিলে কিছুটা বোঝা যায়, কিন্তু সার্বিক আমাদের যে এলাকাটা ময়মনসিংহ এলাকাটাতে মোটামুটি খারাপ অবস্থায় আছে। আর্মি আছে, আর্মি টহল দিচ্ছে। যাই হোক, আমার কথাগুলো হলো, শেখ হাসিনা যদি চাইতো যে আন্দোলনটা করব না, বা শেখ হাসিনা প্রথমেই 5 জুন যখন তিনি যে আদালতের রায় দিছিল, এই রায়ে যদি সে আসলে নেগেটিভ কিছু না চায়, পজিটিভ চাইতো, দেশের ভালো চাইতো, তাহলে অবশ্যই তখনই একটা কিছু সমাধান দিত। কিন্তু সে চাচ্ছে যে না, এটা আসলে মুক্তিযুদ্ধকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করবে, আর তার কারণে আদালতকে ব্যবহার করছে, আদালতকে কলঙ্কিত করছে। কিন্তু শেখ হাসিনা এটা কখনো করবে না। ভাবছে হয়তো এই আন্দোলনটা নরমাল হেফাজতের মতো হালকা কিছু আন্দোলন হবে, তারপর পুলিশ দিয়ে এটা তার আওতায় নেওয়ার চেষ্টা করবে। কিন্তু সে কখনো ভাবেনি যে আন্দোলনটা ফুসকে উঠে সারা বিশ্বে এটাকে ফুসকে উঠবে, এটা কখনো ভাবেনি। যার কারণে সে এখন আজকে নতুন করে আদালতকে আবার ব্যবহার করছে। আমার মনে হয় এখানে আর্মি প্রশ্নবিদ্ধ হচ্ছে, র্যাব প্রশ্নবিদ্ধ হচ্ছে, পুলিশ বেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে, ইভেন সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আইনের যদিও এটা মজিব কোর্ট, তারপরে বলি যে সুপ্রিম কোর্ট, এই কোর্টকে সে ব্যবহার করছে। এই কোর্ট কলঙ্কিত হয়েছে। এই বিচার আমি প্রবাসী হিসেবে মানি না। আমি চাচ্ছি, আমার ব্যক্তিগত অভিমত হলো যে আমরা প্রবাস থেকে যতটুকু পারে সহযোগিতা করার জন্য অর্থনৈতিক সাপোর্ট বাংলাদেশে করব না, যদি বড় কিছু কারণ না হয় হয়তো বিকাশ এরকম ভাবে টাকা পাঠাবো। আমরা হলাম বর্তমানে বাংলাদেশের যে রিজার্ভ অনেকটাই কম। দ্বিতীয় কথা হলো গার্মেন্টস নরমাল নরবরে আছে, প্রবাসীদের দিকে তাকিয়ে আছে। এমদাদুল ভাই, জি জি বুঝতে পেরেছি। আমি শেষ করছি ভাই, আপনি একটু বলেন, সবাই একটু যদি শর্ট করে বললে ভালো হয়। একটু শেষ করে দিচ্ছি। আমাদের প্রবাসীদের আশায় তারা কিন্তু আছে। আমরা প্রবাসীরা যদি এখন আন্দোলনে সম্পৃক্ত হয়, তাহলে দেশ আমরা ইনশাআল্লাহ একটা নতুন দেশ পাবো, নতুন বাংলাদেশ পাবো। ধন্যবাদ ইনশাআল্লাহ। জি আলিম ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি একদম মিডল ইস্ট প্রবাসী ভাই। আমি 24 বছর বয়সে এখন পর্যন্ত বাংলাদেশের সঠিক ইতিহাস জানি না, কে বাংলাদেশের নষ্ট সন্তান আর কে শ্রেষ্ঠ সন্তান, এটা আমরা এখনো জানি না। অতএব দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যেই সরকার আসুক, আমরা এতটুকু চাই যে সঠিক ইতিহাসটা আমরা জানতে পাই। আমাদের দেশ ইতিহাস জানা, ইতিহাসের প্রতি আমাদের কোনো সঠিক ধারণা নাই যে স্যার আমরা মানে ভারতের প্রতি আমাদের আবেগ অনেক বেশি। জাহিদ ভাই ইনশাআল্লাহ জানবেন ভাই, এই সরকারের পতনের মধ্য দিয়ে সবকিছুই পরিষ্কার হবে। স্যার আরেকটা কথা, স্যার হাইকোর্ট পুরো বাংলাদেশ বন্ধ, স্যার হাইকোর্টের রায় কেমনে হইলো স্যার? এটা কি স্যার হাইকোর্টে যারা বিচার ওখানে প্রচুর মিনাল কান্তি বসবাস করে, ওরা যেমনে চায় অমনি দেয়। জি জাহিদ ভাই বলেন। স্যার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা চাই তাদের সঠিক বিচার হওয়ার জন্য। জি জাহিদ ভাই শুনছি, বলেন ভাই। জি, আমার সামান্য কিছু কথা ছিল, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসলে এই জালেম সরকারের বিরুদ্ধে তো কারো এমন জালেম, এদের বিরুদ্ধে তো কথা বলার সাহস কারো নেই। আমরা যারা প্রবাসে আছি প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো, আপনারা কেউ টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন না। আর যারা টাকা পাঠান, যে জায়গায় 10 জন 15 জন বাঙালি আছে, সেই জায়গায় একজন না 2 জন বিকাশ ব্যবসায়ী আছে, ওদের মাধ্যমে আপনার দেশে টাকা পাঠান। আমি গত 5 বছর যাবৎ আমার এই দোকান থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাই বাংলাদেশে। আমার আশেপাশে যারা আছে অন্তত 500 থেকে 700 লোকের কাউকে ব্যাংকে যাইতে দিন। আর এই 3 মাস, আগামী 1 মাস 2 মাস 3 মাস তো যাওয়ার প্রশ্নই আসে না। দেখবেন অর্থনীতি অটোমেটিক ধ্বংস হয়ে যাবে এবং এই সরকার পতন হবে। আমি বিশ্বাস করি আগামী সর্বোচ্চ 3 মাসের ভিতরে এই সরকার পতন হয়, নতুন সরকার গঠন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি শরীফ ভাই বলেন। ভাই আমি আসলে ব্যবসা করি তো,
আচ্ছা আপনাকে সময় দিতে জি জি পারতেছি জি, না। ধন্যবাদ ধন্যবাদ জি। শরীফ ভাই বলেন দ্রুত। বিষয়টা হলো কি যে আমার একটা পরামর্শ, আমাদের বর্তমানে এখন যে অবস্থা আছে, আন্দোলনরত ভাইদেরকে আমরা কি কোনোভাবে হেল্প করতে পারি আর্থিকভাবে? এরকম কোন অপশন কি তৈরি করে দেওয়া যায়? আচ্ছা, এক নাম্বার হচ্ছে যে আপনার এখন তো দেশেই বিচ্ছিন্ন, আর ২ নাম্বার হলো আমার বিশ্বাস যে তারা সহযোগিতা পাচ্ছে বিভিন্নভাবে। এখন তো আর এই আন্দোলনটা শুধু তাদের আন্দোলন নাই। তারপরেও আমি মনে করি যে যাদের হাতে সেই সুযোগ আছে তারা পাশে থাকবেন। দেলোয়ার ভাই আপনি বলুন। জি আমার আরেকটা প্রশ্ন ছিল। জি দেলোয়ার ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। শুরুতেই আমাদের এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। তারা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এবং দেশের যে কোটা আন্দোলন চলছে, কোটা সংস্কার আন্দোলন তারা শুরু করেছেন, হয়তো কোনোভাবেই তারা এই আন্দোলন শুরু করেছেন। আমরা চেয়েছিলাম যে দেশে একটা মানুষের অধিকার ফিরে পাক, মানুষের জানমালের রক্ষা হোক, এরকম হয়তো অনেক রাজনৈতিক দলে আগে চেষ্টা করেছে, বহু তারা পারে নাই। এখন এই আন্দোলন শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই, এই আন্দোলন এখন জনতার মাঝে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন কেবল কোটা সংস্কার আন্দোলন নয়, এই আন্দোলন হয়ে গেছে এখন সবার অধিকার ফিরে পাওয়ার, দেশ স্বাধীন করার। প্রথমে নাকি ৭১ দেশ স্বাধীন হয়েছিল, সেটা পূর্ণতা স্বাধীনতা পায় নাই। এই আওয়ামী লীগ তাদের পুরো জনতাকে আমাদের জিম্মি করে রেখেছে। আমরা এই সংগ্রামের লড়াইয়ে অবশ্যই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন করতে চাই এবং আমাদের স্বাধীনতা ফিরে চাই। আমরা কোনো কথা বলতে পারি না, কোনো ভোট দিতে পারি না, আজকে ১৫ বছর কোনো ভোট দেওয়া যায় না। কথা হয়েছে আপনার? জি দেশে কথা হয়েছে, দেশের অবস্থা খুবই ভালো না। আমার এক মামার সাথে কথা হয়েছে, আমার আপন মামা, ওনারও আমি কল দিয়েছিলাম যে মামা কি অবস্থা। ওনার কাছে ইনফরমেশন আছে, উনি যদিও বিএমপি করেন, ওনার ইনফরমেশন দিয়েছেন যে উনি ঘরে না থাকার জন্য, রাতে যেন না ঘুমায়। এভাবে এলাকার আরো কয়েকজন কাছে ফোন দিয়েছি, সবার কাছে একইভাবে তথ্য এসেছে যে রাতে যেন ঘুমাতে না পারে, রাতে যেন না ঘুমায়, যে কোনো মতে পুলিশে এই সন্ত্রাসী পুলিশ তুলে নিয়ে যেতে পারে। তারা কি সবার মধ্যে আন্দোলনে আছে তারা নাকি? যে আন্দোলনে আছে, তারা আতঙ্কে আছে খুবই। যারা দেশে আছে, আমরা তো হয়তো দেশের বাইরে আছি, আমরা নেটও কানেকশন বন্ধ, এই স্বৈরাচার নেটও বন্ধ করে দিছে, আমরা খবরাখবরও পাচ্ছি না। তার মধ্যেও সরাসরি সিমের মাধ্যমে কল দিয়ে যতটুকু কথা বলা যায়, বোঝা যায়, অতটুকু বলতেছি। তারা একই কথা বলতেছে, তারা আতঙ্কের মধ্যে আছে। এখন যে কথাটা হচ্ছে, এই যে আজকে ফেটিকোট মানে হাসিনার ফেটিকোটে যে আদালতে রায় দিছে, প্রথমে তারা কোটা দিবে না, এখন ৯৫% তারা কোটা দিয়ে দিছে রাজাকারের বাচ্চাদের, যাদের রাজাকার বলেই ২ দিন আগে হাসিনা গালি দিয়েছিল। এখন কথা হচ্ছে, যদি এটা কোন রকমে শেষ হয়ে যাবে, শেষ করে বা অথবা এই রায় মানে নেয়, বা হাসিনা তার এই যে কোনো পন্থায় এসব বন্ধ করে আবার হাসিনা টিকে যায়, তাহলে কিন্তু যারা ছাত্র নেতা আছেন, যারা আন্দোলনে গিয়েছেন, যারা লেখালেখি করেছেন, ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন, তাদের আর রক্ষা নেই। এই আন্দোলনের মধ্যে থেকেও দেখছি যে ছাত্র নেতাদের তুলে নিয়ে মারধর করেছে। সমন্বয়ক নাহিদুল ইসলাম, ওনাকেও করে নিয়েছে। বিপি নূর, ওনাকেও গ্রেপ্তার করেছে। আবার ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম, এও হুঙ্কার দিয়ে বলতেছে কারা কি করতেছেন আমরা সব নোট করতেছি। অতএব তারা সন্ত্রাসী কার্যকলাপ যে করতেছে এবং তারা যে আগাম হুমকি দিয়ে রাখতেছে, সেটা আমাদের বোঝা দরকার। এখন আমরা যারা জনগণ আছি, জনতা আছি, আমাদের অভিভাবক আছেন, মা বাবা আছেন, তারাও আতঙ্কে আছেন। তারাই চাইতেছেন যে এটা যদি শেষ হয়ে যায়, পরবর্তী দিন তো আমাদের আর রক্ষা নেই। আমাদের সকলকে ধরে ধরে নিয়ে ক্রস ফায়ার করে দিবে, জেল জুলুম দিয়ে দিবে, জেলের মধ্যে সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সবার জায়গা থেকে এটা শুধু এখন ছাত্রদের পাশে নয়, এখন দেশ বাঁচানো এখন আমাদের অতি গুরুত্বপূর্ণ এবং যেটাকে ফরজ হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের কর্তব্য, অধিকার ফিরে পেতে সবাই একসাথে যেন মাঠে থাকে, লড়াই করে, এই স্বৈরাচারের বিরুদ্ধে সবাই যেন আন্দোলন গড়ে তোলে, চলমান থাকে, সেই আশায় করি। আমরা খুবই ইনশাল্লাহ এমন পরিস্থিতি গত ১৫ বছরে বুঝার পর থেকেও দেখি নাই এত বড় আন্দোলন। এটা ছাত্ররা শুরু করেছেন, তারা ভবিষ্যৎ প্রজন্ম। শুধু একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য মূলত ঢুকছি, সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা এখন বর্তমানে অনলাইন আছে, তো সবাই যেভাবে গুজব কিংবা তথ্য ছাড়া তথ্যবিহীন পোস্ট গুলা শেয়ার করতেছে, এগুলা আমাদের জন্য ক্ষতিকর, আন্দোলনের জন্য ক্ষতিকর হবে কিনা সেটা জানি না, তবে আমাদের প্রবাসীদের জন্য অন্তত ক্ষতিকর এটা। সুতরাং আমি চাচ্ছি হচ্ছে
একটা জিনিস পাইলে সেটা তথ্য নির্ভর এবং যাচাই তথ্য বাছাই করেই কালেক্ট করে, করা উচিত। জি জি হ্যাঁ যাচাই বাছাই করে করা উচিত। এবং এখানে আরো একটা বিষয় খেয়াল করতে হবে, আওয়ামী লীগ অনেক সময় গুজব ছড়ায় মনোবল ভাঙার জন্য, এবং বিভিন্ন ধরনের গুজব ছড়ায় যেন এটা ভিন্ন খাতে প্রবাহিত হয়। তো এজন্য মূলত প্রবাসীদের কাছে একটা মেসেজ থাকলো যে আমরা অবশ্যই কোনো কিছু শেয়ার করলে সেটা ভেবেচিন্তে এবং তথ্য সংগ্রহ করে নির্ভরশীল কোনো মাধ্যম কিংবা গণমাধ্যম ছাড়া আমরা কোনো কিছু শেয়ার করবো না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র। জাহিদ ভাই। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান। যখন আপনি 21 টিভিতে যখন হচ্ছে কি 21 চোখ যখন অনুষ্ঠানটা করতে, তখন থেকে আমি আপনার অনেক বড় ফ্যান। তা আজকে আমি আপনার ভিডিও দেখি প্রায় সময়, কিন্তু হচ্ছে কখনো আপনার সাথে কথা হয়নি। আজকে আসার মূল কারণটা হচ্ছে কি, কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানিক আগে লাইভটা যখন স্টার্ট হয় তার ঘন্টাখানিক আগে আমি হচ্ছে দেশে ফোন দিয়েছিলাম। তো এটা দিয়েছিলাম হচ্ছে স্কাইপি ক্রেডিটের মাধ্যমে দিয়েছিলাম দেশে ফোন। প্রথম ফোনটা গিয়েছিল আমার বড় ভাইয়ের কাছে, যাওয়ার পরে হচ্ছে কথা বললাম। যখন আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, ওয়ার্ডটা হচ্ছে দেশের পরিস্থিতি অনেক খারাপ এবং হচ্ছে কি আগামীতে অনেক পরিস্থিতি খারাপ হবে। তারপরের দিকে যে আমার বন্ধু বান্ধব যাদের কাছে কল দিচ্ছি সবটি কলই হয়ে আড়ি পাতা হয়েছে। তো এটার জন্য হচ্ছে কি সবচেয়ে আমি বড় জিনিসটা হচ্ছে কি, যারা দেশে কল দিচ্ছেন এমন কিছু ওয়ার্ড ইউজ করবেন না যেগুলোর জন্য হচ্ছে কি আপনার ফোনটাকে ট্যাপ করা হবে, আড়িপাতি হবে। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি ধন্যবাদ ভাই আপনার এই তথ্য জানানোর জন্য। আমরা তারেক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেকক্ষণ আসলে চেষ্টার পরে লাইনে আসছি, এটার জন্য ইলিয়াস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আসলে একটা কথা বা একটা মেসেজ দিতে চাই আমার সহযোদ্ধা যারা আছে প্রবাসে, তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা যারা, বিশেষ করে আমি আমার পাসপোর্ট, আমরা যারা বাংলাদেশের নাগরিক পাসপোর্ট ইউজ করি, সরকার যে আমাদের থেকে একটা যে রেমিটেন্স চায় প্রত্যেক মাসে কিংবা প্রতিদিন, এরা আসলে কোন লজ্জায় কোন মুখে চায় এটা আমি জানি না। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, দেশের চলমান পরিস্থিতিতে যে একটা আন্দোলন সংগ্রাম চলতেছে, এটাতে শুধু ছাত্ররা কিংবা ছাত্র অভিভাবকরা কিংবা বিভিন্ন বিরোধী দলীয় রাজনৈতিক দলের নেতা কর্মীরা যে ক্ষতিগ্রস্ত এটা নয়, আমরা যারা 2.5 কোটি প্রবাসী আছি বিদেশের বাড়িতে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ক্ষতিগ্রস্ত, গত 3 দিন আমরা যে পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন, আমাদের এই দায়ভারটা কে নিবে? আমাদের এখানে সৌদি আরব প্রবাসী একজন ভাই গতকালকে তার সম্ভবত তার মা মারা গেছে দেশে, সেই যে তার মাটাকেও দেখতে পারলো না। বা দেখবেন নেট খোলার পরে এরকম অসংখ্য ছেলে মেয়ে শুনবো তার মা নাই, বাপ নাই, বোন নাই, বা স্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু যে সে দেখলো না। এই থেকে আমাদের প্রবাসীদেরকে একটা পদক্ষেপ নিতে হবে। আমরা আসলে কি চাই? আমরা এই দেশে আসতে সময় ঋণগ্রস্ত করে আসি, আমাদের পাসপোর্টে হয়রানি, ভিসাতে হয়রানি, ফিঙ্গারপ্রিন্টে হয়রানি, এয়ারপোর্টে হয়রানি, ইমিগ্রেশন হয়রানি। তারপরও দেশটাকে আমরা ভালোবাসি বিধায় আমরা রেমিটেন্স দিই, বৈধভাবে দিই। তো আমাদের এই বিষয় আসলে এখন ভাববার বিষয় আছে যে সরকার এভাবে আমাদের উপরেও নির্যাতন চালাই দিয়েছে এবং দেশে অবস্থানরত গণতন্ত্রকামী, মুক্তিকামী সকল ভাই ব্রাদারের উপর আক্রমণ চালাই দিয়েছে। তো আমাদের আসলে এই বিষয়টা ভাবা উচিত। প্রত্যেকটা প্রবাসীর কাছে অনুরোধ যে এখন আপনাদের সময়, আসলে দেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে এই রেমিটেন্স যোদ্ধারা। তা আপনারা যেহেতু পরিবার থেকে বিচ্ছিন্ন, আপনারা যেহেতু নিজের পরিবার পরিজন, ভাই মা বা বউ বাচ্চা থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন, আপনাদের উচিত যে এই রেমিটেন্স প্রবাহটা বন্ধ করে দেয়া। আর আরব দেশে যারা আমরা অবস্থান করতেছি, সকল ভাইয়ের প্রতি আমার একটা অনুরোধ থাকলো, এই দেশে এইসব দেশগুলোর আইন কানুন অনুযায়ী এসব দেশে মিছিল মিটিং করা অবশ্য বৈধ নয়, এটা আমাদের ক্ষতিকারক। তারেক ভাই, আমরা এখন যে কজন যুক্ত আছেন, আমি এর বাইরে আর কাউকে যুক্ত করে এটা লম্বা করছি না। তারেক ভাই ভালো থাকেন। জাহাঙ্গীর ভাই, কানাডা। আসসালামু আমি সবাইকে নিয়ে নিচ্ছি এখন যারা আমার ইয়েতে আছেন, লাইনে, পাইপলাইনে। হ্যালো, আর কাউকে অ্যাড করছি জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনছি। জি জি, আমি পুরাই বিধ্বস্ত ভাই, মর্ম হতো বলার কিছু না। রংপুরে ওই ভাইটার মৃত্যুর পরে বোনের ভিডিওটা যতবার দেখছি আমি ততবারই আমি কাঁদতে হয়েছে আর কি। তো এখন বিদেশে থেকে তো আর আসলে আমাদের তেমন কিছু করার নেই। করার একটা আছে যে আমরা আর কোনো টাকা পয়সা পাঠাবো না দেশে। বাট আমার ভয় একটাই, আমার ভয় হচ্ছে যে যদি কোনোভাবে এই আন্দোলনটা থেমে যায়, তাহলে আন্দোলনকারীদের বা দেশবাসীর কি হবে? আমার সে ভয় হলো একটাই, যে কোনোভাবেই যেন এই আন্দোলন
না থামে আনটিল হাসিনা স্টেপ ডাউন। জি জাহাঙ্গীর ভাই ধন্যবাদ। তোফাজ্জল ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে যারা আছেন তাদেরকে ছোট্ট একটা কথা বলতে চাই, আমি বেশি কিছু বলবো না। আপনারা কেউ বিশ্বাস হারাবেন না, ইমানদার কখনো বিশ্বাস হারায় না। আপনারা সবাই বিশ্বাস রাখেন, কেউ মায়ুস হবেন না। মায়ুস হওয়া ইমানদারের কাজ না। সবাই আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, আল্লাহ ভালো একটা কিছু করবে। জি ধন্যবাদ। এমজে ভাই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সালাম জি ভাই, অ্যাকচুয়ালি আমি এখন অস্ট্রেলিয়া থেকে বলতেছি, আর মূলত দেশে যা হচ্ছে তা কখনোই ঠিক না। একজন প্রবাসী, এটা হোক স্টুডেন্ট হোক অন্য কিছু, কিন্তু ভাই একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডও ভাই আপনাকে ফলো করে, ওর সাথে কথা হচ্ছে আজকে অনেক দিন। ও কানাডা, আমার সাথে রাগ করছে। ওকে প্লিজ বলেন যদি লাইভটা দেখে, জান আই লাভ ইউ। ভাই আপনি আপনার গার্লফ্রেন্ডকে আপনি একটা মেসেজ ড্রপ করে দেন ভাই আমাদেরকে এই সময় এসে আসলে। যাই হোক, মোবারক ভাই সাউথ আফ্রিকা, বলেন। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি অল্প কথার মাধ্যমেই শেষ করব। আমার দেশের বাড়ি নরসিংদীতে। তো আজকে আমি বাসায় কথা বলার জন্য ফোন দিয়েছিলাম আব্বার সাথে। তো আব্বার সাথে কথা বলে যতটুকু জানতে পারছি আমাদের নরসিংদীর খবর, নরসিংদীর 5 জনাতে, নরসিংদীর যে 5 জনা পুলিশ ফাঁড়ি আছে, তারপরে ওইখানে একটা মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ আছে, তারপরে আমাদের 5 জনাতে ওইখানে একটা মুক্তিযোদ্ধাদের জন্য একটা বাসভবন ছিল, বাসভবন আছে, ওইগুলা একদম ভেঙে চুরে পুরায়া একদম ধ্বংস করে ফেলছে এই টাইপের। এমনকি ওইখানে বিজিবি আসছিল আজকে, বিজিবি আসছিল কিন্তু আর্মি আসছিল কিন্তু মানুষকে কোনো গুলি করে নাই, কিন্তু পুলিশ এসে গুলি করছে। এরকম একটা ঘটনা ঘটছে। আর আরেকটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, যে আমরা পিনাকি দাদার মাধ্যমে এই ইন্ডিয়ার একটা ইন্ডিয়া টুডে NE চ্যানেলে দেখতে বললাম যে শেখ হাসিনা খুনি, ফ্যাসিবাদী ফ্যাসিস্ট হাসিনা এখন দেশে নাই, সে নাকি দেশ ত্যাগ করছে। তো এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা, এটা আমার একটু জানার ছিল। অনুষ্ঠানের শুরুতেই বলেছি ভাই, ওইটা আমি গতকালকেই এই বিষয়টা বলেছিলাম যে সে দেশ থেকে বের হয়ে গিয়েছে। সো যাই হোক, আমরা এটার জন্য আরেকটু কনফার্মের জন্য অপেক্ষা করি। মনির প্রধান, ব্রাহ্মণবাড়িয়া ভাই, বাহরাইন। ধন্যবাদ ইলিয়াস ভাই আমাকে যোগ করার জন্য, এবং সম্মানিত আলোচকবৃন্দ আসসালামু আলাইকুম। অনেক ভাই শেষ, আর কেউ লিংকে ঢুকতে পারবেন না, এই পর্যন্ত শেষ, কারণ অনেক লম্বা হয়ে গিয়েছে, 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে। জি মনির ভাই, দেশে কথা হয়েছে কিনা, আপনাদের কোনো তথ্য আছে কিনা জানেন? না, দেশে ফোন যাচ্ছে না, গ্রামীণ ফোন খোলা আছে কিন্তু রিং হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। আবার অনেক সময় রিং দিলে অন্য কেউ কথা বলতেছে। কি বলবেন শেষ করেন। জি, আর দ্বিতীয় কথা হচ্ছে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে সেনাবাহিনী হয়তো ক্ষমতা নিয়ে নিতে পারে বা এরকম কিছু হইতেছে। ইনশাল্লাহ আমরা কেউ আশা হারাবো না, এবং নতুন খবর কি আসছে। আর আপনারা অনলাইনে অ্যাক্টিভিস্টরা যেভাবে প্রবাসীদেরকে অ্যাক্টিভেট করতেছেন এবং সবার যোগাযোগ রাখছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। রাসেল ভাই। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আমি যখন থেকে স্মার্টফোন হাতে পাইছি তখন থেকে আপনাকে ফলো করি। আপনার কাছে একটা আমার কথা, আমি সৌদি আরব প্রবাসী, আমাদের কোম্পানিতে যতজন বাঙালি লোক আছে তারা নফল নামাজ পড়ে দোয়া করতেছে এবং মিষ্টি বিতরণের পরিকল্পনা করছে যদি হাসিনার পতন হয়। আর আমি হাসিনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর হাসিনার সাপোর্টার যারা আছে তাদেরকে একটা উদ্দেশ্য বলতে চাই যে তাদের কি লজ্জা হয় না? হাসিনা মনে হয় যে এমন ভাবে কথা বলে, হাসিনা মনে হয় যে গণতন্ত্রের ঠিকাদার, কিন্তু সে যে একজন ফ্যাসিস্ট, সে যে একজন দুষ্কৃতিকারী, সে যে একজন একনায়কতন্ত্র শাসক। তার কি এটা মনে হয় না? তার সাপোর্টাররা, তাদের কি নৈতিক মূল্যবোধ, তার ধর্মীয় মূল্যবোধ থেকে কোনো কিছু কি তাদের নৈতিকতা বলতে কিছুই নাই। আর সময় পার হয়ে গেছে, ওদেরকে ওইটা বুঝাইতে পারবেন না। রাসেল ভাই ধন্যবাদ। সুমন ভাই বলেন। সর্বপ্রথমে আপনাকে এবং আপনার লাইভ যারা দেখতেছে, পরবর্তী দেখবে, সবাইকে আসসালামু আলাইকুম। আমার এক ছোট ভাই আছে, উনি নয়াপল্টন ফকিরেপুল এরিয়াতে থাকে। তো ওনার থেকে যারা টেলিটক সিম আছে সবাই যোগাযোগ করতে পারবেন। মোটামুটি 1 মিনিট কথা ক্লিয়ার বোঝা যায়, এরপরে কথা বোঝা যায় না। তো 1 মিনিটের ভিতরে আপনারা কথা সংগ্রহ করতে হবে, ওইটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই আন্দোলন থেকে কোনো মতে কোনো প্রকারে আমাদেরকে
পিছে আসা যাবে না। পিছে আসা যাওয়া মানে পরবর্তীতে আমাদের যারা আন্দোলন করার সময় যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, রিট দিয়েছে, ওদেরকে গুম করা হবে, খুন করা হবে, পরবর্তীতে বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমে হয়রানি করা হবে। তো এই আন্দোলন এখন পুরো বাংলাদেশের সাধারণ জনগণ যুক্ত হয়ে গেছে ছাত্রদের সাথে। আমি তো মনে করি এই ফেসিড সরকারকে যদি হাঁটাতে হয়, এই থেকে বেটার সুযোগ আর জিন্দেগিতে আসবে কিনা আমার মনে হয় না। আমরা যদি এভাবে যদি ইনশাআল্লাহ যদি আর কয়েকদিন যদি কন্টিনিউ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব, আমরা বিজয় মুখ দেখবো, এই স্বৈর শাসকের পতন হবে। আর বিশেষ করে যারা প্রবাসী আছেন, আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে কি, আপনারা এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া এক টাকাও দেশে পাঠাবেন না, শুধু ওষুধ বিষয়ের জন্য, আপনার ঘরে খাওয়ার জন্য। তাও এটা কিভাবে পাঠাতে হবে সেটা আপনাদেরকে শিখিয়ে দিতে হচ্ছে না। আপনারা এক্সট্রা যে কোনো কাজ করেন ফ্যামিলির, ওই কাজগুলো আপাতত স্টপ রাখেন, 2-3 মাস স্টপ রাখেন বিশেষ করে। আর এই আন্দোলন কন্টিনিউ চলে যেতে হবে। আর যদি ইনশাআল্লাহ বিকাশ রকেট এগুলো যদি চালু হয়, যারা আন্দোলনকারী মাঠে আছে আমার প্রিয় ভাইরা, সবাইকে হেল্প করবেন যে যেভাবে পারেন, মানে খানার জন্য, দৌড়ার জন্য, গাড়ি ভাড়ার জন্য। আমি যা দেওয়ার দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দিবেন, এগিয়ে আসবেন। এই স্বৈর শাসক এই যে আপনার যেটা এখন কি দিচ্ছে 93% কোটা, উনি আদালতের মাধ্যমে কি করছে, এটা হচ্ছে ওর সাজনে একটা নাটক। ওর মতো প্রতারক, ওর মতো একজন বদমাস আমার মনে হয় বাংলাদেশ না সারা পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। এত বড় একজন বদমাস কিভাবে আমাদের দেশে এই দেশটাকে লুটপাট করে বরবাদ করে দিছে। ওর পিন যদি 600 কোটি টাকার মালিক হতে পারে, ও কত হাজার কোটি টাকার মালিক সেটা আপনারা একবার চিন্তা করে দেখছেন? আপনাদেরকে এখনই রুখি দাঁড়াতে হবে। যারা দেশে আছেন আমাদের মুক্তিকামী ভাইরা, সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই এই মুহূর্তে যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এভাবে ইনশাআল্লাহ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। ডক্টর নাজমুল সাদাত ভাই। থ্যাংক ইউ ভাই, সালাম আলাইকুম। আমি মিজুরি থেকে বলছি, এখানকার ইউনিভার্সিটির প্রফেসর আমি। তো বনশ্রীতে আমার পরিচিত 2 বোন আছে, ওদের মাধ্যমে খবর পাওয়া যে বিভিন্ন বিল্ডিং এর ছাদ থেকে স্নাইপারের মাধ্যমে গুলি করে মারা হচ্ছে, বাসার নিচে ওপেন মানুষকে গুলি করা হচ্ছে, যেটা হয়তোবা আমরা গল্পও পড়তে পারি না বা কোনো সিনেমাতেও দেখেও কল্পনা করতে পারি না যে এরকম কম হয়ে গেছে মানুষের জীবনের দাম। আর আমরা বিদেশে বসে যারা রেমিটেন্স পাঠাই, আমাদেরকে কাজ শুধু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলাম আর ওরা জীবন দিয়ে দেশের জন্য যুদ্ধ করতেছে? ভাই আমরা কি এটা পারি না যে বাংলাদেশের এম্বাসির কাজগুলোকে অবরুদ্ধ করে রাখা? বিএনপি কি বাংলাদেশের এম্বাসির কাজগুলোকে অবরুদ্ধ করে রাখার মতো কোনো স্টেপ, কোনো অ্যাক্টিভিটি তারা ডিক্লেয়ার করতে পারে না? জি ধন্যবাদ নাজমুল ভাই। আরেকটা বিষয় সেটা হলো যে আমি পার্সোনালি চাচ্ছি যে তারেক রহমান বিএনপির পক্ষ থেকে লন্ডনে একটা জনসমাবেশ আয়োজন করুক। উনি জনসমাবেশের মাধ্যমে উনার যে বক্তব্য, যেহেতু উনি দেশে লিড দিতে পারতেছে না নিজে উপস্থিত থেকে, লন্ডনে জনসমাবেশের মাধ্যমে উনি উনার কথাগুলো উপস্থাপন করুক, যেটা এখন একটা লিডার হিসেবে আমরা চাচ্ছি। জি, আমার মনে হয় আপনার কথা তার কান পর্যন্ত পৌঁছাবেন। আমার যারা আজকে যুক্ত ছিলেন, আপনাদের সবার বক্তব্যে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে সবশেষে বলা দরকার, সেটা হলো আমাদের আসলে হারানোর কোনো কিছু আর নাই। এই প্রবাসে যারা আজকে আছেন তাদের সবাই, কেউ 5 বছর, 10 বছর, 15 বছর এখানে অনার্স মাস্টার্স করা ছেলেরাও আজকে বিদেশে গিয়ে তারপরে খুব কষ্টের কাজ করছেন, যেটা তার করার কথা ছিল না, সেটা করছেন। আমাদের অনেক মা বোনেরা আজকে আরবের বিভিন্ন দেশে তারা পতিতাবৃত্তি পর্যন্ত করতে বাধ্য হচ্ছেন পেটের দায়ে। আর সেই রেমিটেন্সের টাকা দিয়ে শেখ হাসিনা ফুটানি করছে, দুর্নীতি করে 10 টাকার উন্নয়ন প্রকল্প 100 টাকায় করছেন, করে তারপরে আমাদের সাথে চাপাবাজি করছে তাদের দলের লোকজন। অতএব আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে দেশে শেখ হাসিনা থাকবে কি থাকবে না এটা নিয়ে চিন্তা করার এখন সময় নেই। সব শেষ নিঃশ্বাস পর্যন্ত চালায় যেতে হবে। বাংলাদেশের মানুষ আজকে যারা বলে যে মুক্তিযুদ্ধে দেশের মানুষ এক হয়েছিল, মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ এক হয়নি। মুক্তিযুদ্ধের পুরো 9 মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্লাস, পরীক্ষা সবকিছু স্বাভাবিক গতিতে চলেছে। ঢাকা মেডিকেল সবকিছু, কোনো সরকারি অফিস আদালত কোনো জায়গায় বন্ধ হয়নি। কিন্তু আমি মনে করি এই আজকের যে আন্দোলন, এই আন্দোলনে বাংলাদেশের প্রতিটি মানুষ, যারা এই কদিন আগেও দলকানা ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। অতএব এই সুযোগ আমি মনে করি না আর কখনো আসবে। এবং
যে যেইভাবে যত দিক থেকে যত গুজব যে যাই ছড়াক না কেন, শেখ হাসিনা কোমর সোজা করে আবার দাঁড়াবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। কি হবে সেটার জন্য আরো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করি। চলুন, প্রবাসে যারা আছেন একটা টাকা দেশে পাঠাবেন না, দেশের খবরাখবর যে যেভাবে পারেন নিয়ে রাখুন। আমরা আগামীকালকে আবারও আজকের সময়ে আপনাদেরকে লাইভে যুক্ত করার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই দোয়া করেন একটা নতুন ভোর যেন দেখতে পারি ঘুম থেকে উঠে। আল্লাহ হাফেজ।